হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আসসালামু আলাইকুম। আজকে আমি আবার উপস্থিত হয়েছি শ্রেণী নবম দশম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় পরিচ্ছেদ নত্যবিধান নিয়ে আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে নত্যবিধান। তাহলে আমরা অনলাইন ক্লাসের সঙ্গে যারা আছি তা আমরা আমাদের পাঠটা বের করব নত্যবিধান। তা নত্যবিধান আমরা আসলে জানি যে আসলে যে বিধানে দন্ত ন এর পরিবর্তে মূর্ধন্য ন ব্যবহার হয় তাকে নত্যবিধান বলে। তাহলে আমরা নত্যবিধানের সংজ্ঞা এখান থেকে পাব, যে বিধানে মূর্ধন্য ন এর পরিবর্তে দন্ত ন ব্যবহার করা হয় তাকে নত্যবিধান বলে। এখন আমাদের এখানে একটা দিক আমরা শিওর হব যে আসলে মূর্ধন্য ন দন্ত ন লেখার সময় আমাদের একটু যেটা আমরা মাথায় রাখবো যে পূর্ণ মাত্রা থাকলে কিন্তু দন্ত ন, আর মাত্রা অর্ধেক তখন আমরা বলবো সেটাকে মূর্ধন্য ন। তা আমরা লেখার সময় আজকাল অনেকটাই আসলে খেয়াল করি না, আমরা শুধু ন লিখি, কিন্তু আসলে দন্ত ন না মূর্ধন্য ন। তাহলে যে বিধানে দন্ত নর পরিবর্তে মূর্ধন্য ন ব্যবহার করা হবে সেটাই হবে আমাদের নত্যবিধান। এখন এই নত্যবিধান আমাদের ব্যবহারের কিছু নিয়ম কানুন আমরা আজকের ক্লাসে জানব। সেখানে আমরা দেখব মূর্ধন্য ন ব্যবহারের নিয়ম। আচ্ছা, তার আগে আমরা আরেকটু কথা মনে করে নেব যে নত্যবিধানের সংজ্ঞা জানলাম যে বিধানে দন্ত নর পরিবর্তে মূর্ধন্য ন ব্যবহার করা হয়। তারপরে আমরা জানব যে এই মূর্ধন্য ন কেবল ব্যবহার হয় কোথায়। আমরা বলবো যে কেবল হয় তৎসম শব্দে, আর এই তৎসম শব্দের অপর নাম আমরা বলবো সংস্কৃত। তাহলে তৎসম বা সংস্কৃত ভাষায় আমরা শুধুমাত্র মূর্ধন্য ন ব্যবহার করি। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটু নিশ্চিত হব যে মূর্ধন্য ন যে শব্দে পাবো সেই শব্দগুলি তাহলে আমাদের কি হবে, তৎসম বা সংস্কৃত হব। তারপরে আমরা আসব যে এই মূর্ধন্য নর ব্যবহার তাহলে হয় না কোথায়। এখান থেকে আমরা একটা প্রশ্ন আমরা করতে পারি যে মূর্ধন্য ন ব্যবহার হয় না, তাহলে এটা আমরা কিভাবে জানবো যে ব্যবহার হয় না কোথায়। তাহলে আমরা জানবো যে মূর্ধন্য ন কেবল ব্যবহার হয় তৎসম শব্দে। তাহলে হয় না কোন জায়গাতে, তাহলে আমরা বলবো দেশি, বিদেশি, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দে কখনই কি হয় না, মূর্ধন্য ন ব্যবহার হয় না। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন করতেই পারি যে নত্যবিধান কোথায় হয় না। তাহলে আমরা কি বলবো যে দেশি, বিদেশি, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দে কখনই মূর্ধন্য ন ব্যবহার হয় না। তাহলে হয় না, তাহলে এখানে কোন ন হবে, তাহলে আমরা এখানে তাহলে দন্ত নর ব্যবহার হবে। আর ব্যবহার হয় কোথায়, তাহলে এই প্রশ্নটা আমরা অ্যান্সার জানবো যে তৎসম শব্দে কেবলমাত্র হয়। তা এখন আমরা দেখব সেটা হলো যে মূর্ধন্য ন ব্যবহারের নিয়ম। তাহলে নিয়মগুলো থেকে আমরা বেশ কিছু নিয়ম আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র আমরা দেখেছি, আর এখানে এসে আমরা আরও কিছু নতুন নিয়ম আমরা জানব। সেই ক্ষেত্রে প্রথম যেটা বলা হচ্ছে 1 নম্বর নিয়ম, সেটা বলা হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে, ট বর্গীয় ধ্বনির আগে কি হবে, মূর্ধন্য ন যুক্ত হয়।
টবর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন যুক্ত হয়। তাহলে আমরা মোটামুটি এখান থেকে একটা শিওর হব যে টবর্গীয় ধ্বনির আগে যেহেতু মূর্ধন্য ন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিছু এক্সাম্পল আমরা দেখি, যেমন ঘন্টা, ঘন্টা, এরপরে আমরা লুণ্ঠন, তারপরে কাণ্ড। তাহলে এই শব্দগুলোতে আমাদের মূর্ধন্য ন হচ্ছে, যে এখানে প্রত্যেকটা শব্দে মূর্ধন্য নটা ব্যবহার হয়েছে টবর্গীয় ধ্বনির আগে। তাহলে টবর্গীয় ধ্বনি আমরা জানি কয়টা, 5টা আছে, ট ঠ ড ঢ মূর্ধন্য ন। তাহলে টবর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন যুক্ত হয়, যেমন ঘণ্টা, লুণ্ঠন, কাণ্ড। তাহলে এখান থেকে আমরা 2 ধরনের প্রশ্নই করতে পারি। আমরা সিম্পলি রুলটা দিয়েও একটা প্রশ্ন করতে পারি যে কোন বর্গের ধ্বনির আগে মূর্ধন্য ন যুক্ত হয়। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব যে টবর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন হয়। আবার আমরা কখনো প্রশ্নগুলো এক্সাম্পল থেকেও করতে পারি, যেমন ঘণ্টা শব্দটি দেওয়া থাকলো যে ঘণ্টা শব্দটিতে মূর্ধন্য ন হয়েছে কেন। তাহলে আমরা বলবো যে নত্যবিধানের নিয়ম অনুসারে টবর্গীয় ধ্বনির পূর্বে বসেছে বলে, এই জন্য আমাদের এখানে কি বলা হচ্ছে, মূর্ধন্য ন ব্যবহার হয়েছে। আচ্ছা, এখানে আমরা আর একটা জায়গায় একটু ফির আবার দেখে নেব, সেটা হলো যে মূর্ধন্য ন টবর্গীয় ধ্বনির আগে যুক্ত হয়, কিন্তু অবশ্যই সেটা কি হতে হবে, তৎসমের ক্ষেত্রে, তৎসম শব্দের ক্ষেত্রে, তৎসম শব্দের ক্ষেত্রে, এইটা নিয়ম। এখন যদি অনেক জায়গাতে আছে টবর্গীয় ধ্বনির আগে যুক্ত হয়েছে কিন্তু মূর্ধন্য ন হয়নি, হয়েছে কি দন্তন্য, তাহলে সেখানে আমাদের একটা শর্ত আছে। তাহলে সেই শর্তে আমাদের কি বলা হচ্ছে, তৎসম শব্দ না হয়ে তাহলে শব্দটা কি হবে, অতৎসম শব্দ। আর আমরা একটু আগেও জেনেছি অতৎসম শব্দে আমাদের কি হয় না, মূর্ধন্য ন হয় না। তাহলে অতৎসম শব্দে কি হবে, মূর্ধন্য ন হয় না, এটা আমরা জানব। যদিও আমাদের এখানে টবর্গীয় ধ্বনি আছে, তথাপিও এখানে মূর্ধন্য ন হয় না। তাহলে হবে কি, দন্তন্য। যেমন আমরা প্যান্ট বানান, প্যান্ট, প্যান্ট, তারপরে আমাদের পরিচিত শব্দ আছে কারেন্ট, আমাদের শব্দ আছে ইন্টার। এই শব্দগুলোতে আমরা দেখতে পেয়েছি যে টবর্গীয় ধ্বনির পূর্বে কিন্তু ন বসেছে, কিন্তু এই নটা আমাদের কি হচ্ছে, দন্তন্য না মূর্ধন্য ন। তাহলে আমরা বলবো এটা আমাদের দন্তন্য, দন্তন্য। আর এটা সত্য হচ্ছে যে টবর্গীয় ধ্বনির পূর্বে দন্তন্য বসে, সেটা কোন ক্ষেত্রে, আমরা তখন বলবো অতৎসম শব্দের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। কিন্তু যত তৎসম শব্দ আছে সেখানে আমরা সবসময় টবর্গীয় পূর্বে মূর্ধন্য ন বসবে। এই কারণে আমরা একটু শিওর হব যে মূর্ধন্য ন কেবলমাত্র তৎসম শব্দই হয়। আচ্ছা, এরপর আমরা 2 নাম্বার রুলটা দেখব। 2 নাম্বার রুলটা আছে আমাদের রি, র, স, এরপরে কি হবে, মূর্ধন্য ন হয়, মূর্ধন্য ন হয়। তাহলে আমরা মনে রাখবো রি, র, স, মূর্ধন্য স, এরপরে কি হবে, মূর্ধন্য ন হবে। তাহলে এটা আমরা রুলটাও প্রশ্ন করতে পারি, রি, র, স এর পরে কোনটি হয়, তাহলে আমরা বলবো মূর্ধন্য ন। আবার আমরা এখান থেকে প্রশ্ন করব, যেমন রি দিয়ে একটা শব্দ তৈরি করলাম, যেমন হলো ঋণ, তারপর র দিয়ে একটা শব্দ তৈরি করলাম মরণ, মূর্ধন্য স দিয়ে যেমন আমাদের ভাষণ, ভাষণ। তাহলে এই ক্ষেত্রে 3টা শব্দ আমরা দেখতেছি মূর্ধন্য ন এর ব্যবহার হয়েছে। যেমন ঋণ শব্দটিতে হয়েছে রি এর পরে, মরণ শব্দটিতে বয়বিন্দু র এর পরে, ভাষণ শব্দটিতে মূর্ধন্য স এর পরে। তাহলে আমরা এখান থেকে মিলে নেব যে রি, র, স এর পরে আমাদের কোন ন হবে, মূর্ধন্য ন হয়। তাহলে এটা আমাদের 2 নাম্বার রুল গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা শব্দ আছে, যেমন উষ্ণ শব্দটা আছে। তাহলে এই শব্দটিতে আমরা প্রশ্ন করতে পারি যে এই শব্দটিতে মূর্ধন্য ন হয়েছে কোন নিয়মে। তাহলে আমরা বলবো এখানে মূর্ধন্য স এর কারণে মূর্ধন্য ন হয়েছে। কারণ এই যুক্ত বর্ণটা অনেকেই আমরা ভুল করি,
এটা অনেকে মনে করি যে সযোগ ইও, মূর্ধন্য সযোগ ইও মনে করি, কিন্তু আসলে যুক্ত বর্ণটা আমাদের ভালোভাবে চিনতে হবে। এটা মূর্ধন্য সযোগ ইও নয়, এটা মূর্ধন্য সযোগ মূর্ধন্য ন। এবং মূর্ধন্য নয়ের ব্যবহার এখানে কী কারণে হয়েছে? সত্য সাপেক্ষে, যে রি অথবা র অথবা শ এর পরে সবসময় কী হবে? আমাদের মূর্ধন্য ন হবে। অতএব আমরা জানবো উষ্ণ শব্দটিতে মূর্ধন্য ন হয়েছে শুধুমাত্র মূর্ধন্য শ এর কারণে। তাহলে আমাদের দুটা রুল গেল। এবারে আসবো আমরা 3 নম্বর রুল। এটা 2 নম্বর রুলের মতনই, কিন্তু একটু পার্থক্য আছে। ওখানেও বলা হচ্ছে বর্ণনার ক্ষেত্রে রি র শ এর পরে মূর্ধন্য ন হয়। এক্ষেত্রেও প্রথমে আমাদের বলা হচ্ছে যে রি র এবং শ থাকবে, তবে এখানে সত্য সাপেক্ষে কিছু সত্য থাকবে। সেই সত্যটা হলে যে স্বরধ্বনি হিসেবে আমাদের কি থাকবে? স্বরধ্বনি হিসেবে এখানে আমাদের থাকবে মূর্ধন্য স, তারপরে হলে কি অন্তস্তীয়, এরপরে থাকবে ব, হ অথবা অনুস্বর। এগুলো থাকবে, এই স্বরধ্বনিগুলো থাকবে রি র শ এর পরে স্বরধ্বনি, আর আমাদের মূর্ধন্য স, অন্তস্তীয়, ব, হ, অনুস্বর অথবা সত্য আমাদের এখানে ক বর্গীয় বা প বর্গীয়। আর ক বর্গীয় বলতে তো আমরা বুঝি ক থেকে শুরু 5টা বর্ণ ক খ গ ঘ ও, এই 5টিকে আমরা বলবো ক বর্গীয়। আর প বর্গীয় আমরা জানি প ফ ব ভ ম। এই 5টা বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী দন্তন্য মূর্ধন্য ন হয়। তাহলে আমরা সত্য সাপেক্ষে আমরা দেখব, যেমন সত্য আমাদের বলতেছে যেমন কৃপণ, কৃপণ। তাহলে কৃপণ শব্দটিতে দেখা যাচ্ছে যে রি র শ এর পরে আমাদের স্বরধ্বনি মূর্ধন্য স, অন্তস্তীয়, ব, হ, অনুস্বর এটা এবং ক বর্গীয় বা প বর্গীয়। তাহলে ক্রি শব্দটিতে আমাদের কি আছে? রি আছে। এরপরে আমাদের প আছে, তাহলে পটা আমাদের কোন বর্গীয় হচ্ছে? প বর্গীয়। তাহলে রি এর পরে যদি আমাদের প বর্গীয় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মূর্ধন্য ন। অতএব কৃপণটা তাহলে আমাদের এখানে মূর্ধন্য হয়েছে এই সত্ত্বে। তারপরে আমরা আসবো হরিণ শব্দটা। হরিণ শব্দটা পরীক্ষায় বেশি আসে যে এখানে মূর্ধন্য ন হয়েছে কেন? তাহলে এখানে আমাদের সত্য সাপেক্ষে বলা হচ্ছে রি র শ এর পরে স্বরধ্বনি মূর্ধন্য স, অন্তস্তীয়, ব, হ অথবা অনুস্বর। তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ের সঙ্গে এবং আমাদের বলা হচ্ছে ক বর্গীয় বা প বর্গীয় ধ্বনি থাকবে। তাহলে সেক্ষেত্রে র এর পরে আমাদের কি আছে? রস্বই আছে। র এর পরে রস্বই, কারণ এই যে রিটা এটাকে ভাঙলে আমরা কি পাই? র যোগ রস্বই। আর রস্বইয়ের সংক্ষিপ্ত রূপ কি আমাদের? এইটা। তাহলে র এর পরে রস্বই, সেই সত্ত্বে আমাদের এখানে হয়েছে কি? মূর্ধন্য ন। তাহলে এই ক্ষেত্রে হরিণ, কৃপণ, অর্পণ এই শব্দগুলো আমাদের আসবে এই রুল সত্য সাপেক্ষে। আচ্ছা, এবার আমরা আসবো 4 নম্বর রুল। 4 নম্বর রুল বলা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ন হয়। স্বভাবতই, সবসময় মূর্ধন্য ন হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে একটা কবিতার মতো আছে, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন। তাই এটা আসলে সংস্কৃত শব্দ তো এইগুলো, এই জন্য কবিতাটা ছন্দের দিক থেকে আসলে একটু জটিলই হয়। তা আমরা এখানে কিছু শব্দ মনে রাখবো যে শব্দগুলো আমাদের সবসময় পরীক্ষায় আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লবণ শব্দটা মনে রাখবো, আমাদের অতি পরিচিত একটা শব্দ লবণ। তারপরে আমাদের আপন শব্দ আছে, একটা আপন হলে আপন জুয়েলার্স, আর একটা আপন আছে কে আপন কে পর। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো কে আপন কে পর, এই আপনে হলে আমাদের মূর্ধন্য ন, এটা হলে নিজ। আর আপন জুয়েলার্স মূর্ধন্য ন, তখন আমাদের হবে কি? যে এটা সংস্কৃত শব্দ এবং এটা মূর্ধন্য ন, এবং এখানে যে মূর্ধন্য নর ব্যবহার হয়েছে সেটা স্বভাবতই। তাহলে আমরা এখান থেকে জানবো যে আমাদের লবণ আপন। তারপরে আমরা মন শব্দটা, একটা আছে দন্তন্য, একটা আছে মূর্ধন্য ন। তাহলে পার্থক্য, এই মন হচ্ছে তোমার হৃদয়, মন,
আর মূর্ধন্য ন যুক্ত মনটা হলে পরিমাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এখানে চাল কতগুলো আছে, 5 মণ, তাহলে এই মনে মূর্ধন্য ন, এই নটা হলে আমাদের সভাপতি ব্যবহার হয়। তারপরে হচ্ছে বেনু শব্দটা, বেনু এটা হলো বাঁশ, এই বেনু শব্দটিতে আমাদের কি হয়, মূর্ধন্য ন হয়। তারপরে এই রকম কল্যাণ শব্দটা, এখানে মূর্ধন্য ন হয়। তারপরে নিপুণ শব্দটা, নিপুণ, নিপুণ, আপন, বেনু, কল্যাণ, মন, লবণ, এই যে শব্দগুলো বললাম মোটামুটি এই শব্দগুলো আমরা মনে রাখবো। তাহলে দেখা যাবে যে অপশন হিসেবে এই শব্দগুলোকেই বেশি পাওয়া যায়। প্রশ্নটা করা হবে সভাপতি মূর্ধন্য ন হয়েছে নিচের কোনটিতে। তাহলে আমরা আপন, জুয়েলার্স, পরিমাণের ক্ষেত্রে মন, বাঁশ, বেনু, কল্যাণ, নিপুণ, এই শব্দগুলো আমরা মোটামুটি মনে রাখবো। আর সঙ্গে হচ্ছে লবণ, তাহলে এটা হলো সভাপতি মূর্ধন্য ন। এরপরে আমরা আসব শর্ত সাপেক্ষে, যে আমাদের একটা রুল বলা হচ্ছে যে সমাসবদ্ধ শব্দে কখনোই কি হয় না, মূর্ধন্য ন হয় না। তাহলে সমাসবদ্ধ পদ হিসেবে আমাদের এখানে বেশ কিছু শব্দ আছে আমাদের বইয়ে। আমাদের পরীক্ষায় এক্সাম্পল আমাদের এই শব্দগুলোই আসে। যেমন আমাদের এখানে শব্দ আছে ত্রিনয়ন, ত্রিনয়ন আছে, সর্বনাম আছে, তারপরে আমাদের আছে কি পরনিন্দা আছে, তারপরে আমাদের এরকম আরও 3টা শব্দ আছে যেটা পরপর হলে কি দু দিয়ে আছে। যেমন আমাদের দুর্নীতি, দুর্নীতি, তারপরে আছে কি দুর্নিবার, দুর্নিবার, তারপরে আছে আমাদের হলে কি দুর্নাম আছে, তারপরে হচ্ছে পরনিন্দা, এরপর আছে অগ্রনায়ক। তাহলে এই শব্দগুলো আমরা চিহ্নিত করব যে এরা হলো আমাদের সমাসবদ্ধ শব্দ। আর সমাসবদ্ধ শব্দে কখনই কি হয় না, মূর্ধন্য ন হয় না। তা এখন এই ক্ষেত্রে আমাদের আগে দেখা যেত যে 2-1টা অপশন আমাদের শব্দ মনে রাখলেই হতো, কিন্তু এখন তা না, একবার একটা আসে। তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই মনে রাখতে পারতেছি। কীভাবে মনে রাখবো, ত্রিনয়ন মানে ভুবনে বোঝানো হচ্ছে, তাহলে ত্রিনয়নের 3টা নয়নের সমাহার, তাকে আমরা কি বলবো, ত্রিনয়ন। তাহলে এটা সমাসবদ্ধ পদ এবং আমাদের এখানে হয়েছে কি দন্ত ন হয়েছে। তা এখন এই ত্রিনয়নে এই বা ত্রিভুবনে যারা দুর্নীতি করে এরাই জাতির কি এগিয়ে, তাই এদেরকে বলা হচ্ছে কি অগ্রনায়ক। আর যারা দুর্নীতি করবে এরা দুর্নামও করবে এবং এরাই হবে কি দুর্নিবার। আর যারা দুর্নীতি, দুর্নিবার, দুর্নামের সঙ্গে জড়িত তারাই করবে পরনিন্দা। তাহলে এইভাবে আমরা অপশনগুলো মনে রাখবো, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। আর আমাদের 2টো অপশন থাকলো, তাহলে সর্বনাম আর একটা হলে কি পরনিন্দা। তাহলে 2টো শব্দ মনে রাখা কোনো জটিল হবে না। তাহলে আমরা একটু কৌশল করে পড়ব যে ত্রিনয়ন বা ত্রিভুবনে যারা দুর্নীতি করবে তারাই দুর্নাম করবে, তারাই হবে দুর্নিবার, আর এরাই হলে কি জাতির এগিয়ে বা অগ্রে, এই জন্য আমরা বলবো অগ্রনায়ক। আর এরাই করে কি সবসময় পরনিন্দা। অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে এরা সমাসবদ্ধ শব্দ এবং এখানে কখনোই কি হবে না, মূর্ধন্য ন হবে না। আচ্ছা, এরপরে আমরা আর একটা অপশন আমরা দেখব যে বর্গের ক্ষেত্রে। এখানে প্রশ্নটা করা হবে যে বর্গের ক্ষেত্রে আমরা 5টা বর্গ পড়েছি, তাহলে তবর্গীয় বর্ণের সঙ্গে কখনোই কি হবে না, মূর্ধন্য ন হবে না, মূর্ধন্য ন হয় না। যেমন আমরা অন্ত, তাহলে অন্ত শব্দটা এটা যুক্ত বর্ণটা ভাঙলে আমরা পাচ্ছি ন যোগ হলে ত। তাহলে এখানে আমাদের মূর্ধন্য ন হচ্ছে না, কি কারণে, আমরা জানি তবর্গীয় বর্ণের সঙ্গে কখনোই মূর্ধন্য ন হয় না। তাহলে তবর্গীয় বর্ণ মানে ত, থ, দ, ধ, দন্ত ন। তাহলে অন্ত শব্দটা, তারপরে আমাদের পরিচিত শব্দ গ্রন্থ, তাহলে এখানে কি ন যোগ হলে থ, তাহলে এটাও কি তবর্গীয়। তারপরে ক্রন্দন, দ আছে, তাহলে তবর্গীয় বর্ণের সঙ্গে কখনোই মূর্ধন্য ন হয় না। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন করতে পারি, কোন বর্গীয় বর্ণের সঙ্গে কখনোই মূর্ধন্য ন হয় না। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব একটা বর্গের ক্ষেত্রেই শুধুমাত্র মূর্ধন্য ন হয় না, সেটা হলে কি তবর্গীয়।
তারপরে আমরা এখান থেকে আর একটা নিয়ম আমরা অ্যাড করতে পারি, যেটা আমরা ক্লাস 8-এ পড়ে এসেছি। ওই নিয়মটা আমরা এখানে একটু নিতে পারি। সেটা হলো যে আমাদের ওখানে একটা নিয়ম আছে যে 4টা উপসর্গ আছে। একটা হলে কি প্র, একটা হলে কি পরি, তারপরে একটা আছে পরা, আর একটা উপসর্গ হচ্ছে নি। এই 4টা উপসর্গ সঙ্গে কখনোই কি হবে না, দন্ত ন হবে না। তাহলে কি হবে, মূর্ধন্য ন হবে। যেমন প্র দিয়ে প্রণাম, পরি দিয়ে পরিণতি, পরা দিয়ে পরায়ণ, নি দিয়ে নির্ণয়। তাহলে এই যে 4টা উপসর্গ আমরা পেলাম, তাহলে আমরা এই 4টা উপসর্গ সবসময় আমরা জেনে রাখবো যে এরপরে আমাদের কি হবে, মূর্ধন্য ন হবে। তাহলে কখনই দন্ত ন হবে না। তাহলে মোটামুটি আমরা এই রুলগুলো আমাদের মাথায় থাকলে আমরা এখান থেকে কারেকশন হিসেবেও প্রশ্ন করতে পারি। 4টা করে শব্দ দিয়ে বললাম যে নিচের কোনটি সঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ওই শব্দগুলোকে যদি আমি দেখি যে উপসর্গযুক্ত কোনো শব্দ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার মাথায় নিতে হবে যে প্র, পরা, পরি, প্র, পরা, পরি এবং নি, এই উপসর্গের সাথে কখনোই কি হবে না, দন্ত ন হবে না। তাহলে এই ধরনের উপসর্গের সাথে যদি দন্ত ন দিয়ে যদি কোনো শব্দ থাকে, তাহলে আমি কি ধরবো যে এটা আমার ভুল আছে, তাহলে এটা আমাকে রাইট করতে হবে। তারপরে আমরা আসবো যে সমাসবদ্ধ পদ। যেমন আমরা দেখলাম যে যারা দুর্নীতি করে এরাই দুর্নাম করবে, আর যারা দুর্নাম এরাই হলে কি দুর্নিবার, কারণ এদেরকে সহজে জয় করা যাবে না। তারপরে আবার দেখা যাচ্ছে যে এরাই আবার ফির কি পরনিন্দাও করে, আর এরা সমাসবদ্ধ পদ। এবং এই শব্দগুলোতে যদি কখনো আমাদের মূর্ধন্য ন থাকে, তাহলে আমরা ওই শব্দটাকে আমরা কি ধরবো, ভুল ধরবো। তাহলে আমরা জানবো যে ওই সমস্ত শব্দ সবসময় কী হবে, দন্ত ন হবে। তারপরে টবর্গীয় ধ্বনির পূর্বে আমরা সবসময় জানলাম যে কী হবে, মূর্ধন্য ন হবে। তবে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো কি অতৎসম শব্দে, যেমন ইন্টার, প্যান্ট, কারেন্ট, এই শব্দগুলোতে আমাদের কি হচ্ছে, টবর্গীয় থাকলেও আমাদের এখানে কি হবে, মূর্ধন্য ন হবে না। তাহলে এইভাবে আমরা মোটামুটি নর্তবিধান থেকে আমরা মোটামুটি আমরা এখান থেকে নিয়মগুলোও জানতে পারতেছি এবং বানানের ক্ষেত্রেও আমরা ধরতে পারতেছি আর কি, কারেকশন হিসেবে। তাহলে মোটামুটি আজকে আমাদের নর্তবিধান এখানেই শেষ। তাহলে আমরা আবার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তাহলে এখানেই আমার ক্লাস শেষ করলাম। এই বলে আবারও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।